প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই সুষম খাদ্যাভ্যাস, আর সুষম খাবারের তালিকায় আমিষের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মতো দারিদ্র্যের সঙ্গে লড়াই করা দেশের মানুষের জন্য প্রাণীজ আমিষের ঘাটতি পূরণ করা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে এদেশে এমন অনেক মানুষ আছেন যাদের পাতে মাছ, মাংস, ডিম সবসময় জোটে না। ইলিশ মাছের মতো অবস্থা হয়ে গেছে। ইলিশ মাছ যেমন সোনার হরিণ হয়ে গেছে, এখন মাংস কোনো কিছু মানে খাবার জাতীয় জিনিস, দুধ, ডিম, এই জাতীয় মাংস এখন দেখা যাচ্ছে দিন যাচ্ছে দাম বৃদ্ধি হচ্ছে, মানসম্মত জিনিস পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্যের যে দাম লাগামহীন এবং গরিবদের এগুলা ক্রয় ক্ষমতার বাইরে, আনকন্ট্রোল সম্ভব না। স্বল্প আয়ের লোকের এই ধরনের যে দাম হাতের নাগালের বাইরে। যদি উৎপাদনটা বেশি হইতো মাংসের দামটা আরও কম হইতো, আমরা সাধারণ যারা জনগণ আছে আমরা সবাই খেতে পারতাম। এখন তো ধরেন যারা আগে ধরেন 3 কেজি 5 কেজি কিনতো, এখন 1 কেজি কিনাই হিমশিম খাচ্ছে। প্রাণীজ আমিষের চাহিদা পূরণের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে 5,000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয় 2019 সালে। প্রকল্পের নাম লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট বা LDDP। এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য মাংস, ডিম, দুধ সহজলভ্য করার কথা ছিল, কিন্তু 6 বছরে 5,000 কোটি টাকা খরচ করার পর আমরা কি পেলাম? বাংলাদেশে ধর্মীয় উৎসবগুলোর মধ্যে ঈদ উল আজহা অন্যতম। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই দিনটি উদযাপন করেন। প্রতি বছর ঈদে 1 কোটির বেশি পশু কোরবানির জন্য প্রয়োজন হয়। একটা সময় ছিল যখন কোরবানির পশুর জন্য আমাদের অন্য দেশের উপর নির্ভর করতে হতো, কিন্তু এখন আমরা সেই পশুর চাহিদা মেটাতে স্বয়ংসম্পূর্ণ। 2014 সালে যখন এই দেশে আমরা 2014 সাল আগ পর্যন্ত বাংলাদেশে কোরবানির সময় আমাদের একটা মেজর পোর্শন ইন্ডিয়া থেকে গরুগুলো আসতো, কিন্তু আমাদের চাহিদা মেটানোর জন্য। আর একটা তথ্য দিয়ে রাখি আপনাকে, যে বাংলাদেশে যত পশু জবাই হয় তার 50% কিন্তু কোরবানির সময় হয়। তাহলে একটা আমরা সিগনিফিকেন্ট পোর্শনটা 2014 সালের আগে আমরা একটু তাকিয়ে থাকতাম যে গরুগুলো আসবে, সেগুলো হয়তো আমাদের বাজারে চলে আসবে। বাংলাদেশে মাংস উৎপাদনে 2019 সাল থেকে মোটামুটি আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছি উৎপাদনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি কেউ প্রশ্ন করে তাহলে মানুষ এত দাম দিয়ে কেনে কেন, সেটার ব্যাপার যারা যে উৎপাদন খরচটা বেশি হওয়ার কারণে, বিশেষ করে বিফ মিট যেটা এবং যেটা গোট মিট ছাগলের মাংস, এটার ক্ষেত্রে আসলে দামটা হয়তো বেশি, কিন্তু উৎপাদনের কিন্তু আমাদের দেশে এখনও অতটা ঘাটতি নেই 2019 সালের পর থেকে। শুধু তাই নয়, সারা বছর প্রাণীজ আমিষের চাহিদা পূরণে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে, কিন্তু তারপরও প্রাণী সম্পদ খাতে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। যতই দিন যাচ্ছে মানুষের চাহিদা বাড়তেছে এবং চাহিদার ক্যাটাগরি বাড়তেছে। একসময় কিন্তু দেখেন গ্রামেগঞ্জে 2টা ডিম পাশে পাশে ধার করে নিয়ে এসে মানে মেহমানদারি বা করতো। আজকে কিন্তু প্রতি গ্রামে গঞ্জের মনোহারি দোকান, এই মোড়ে মোড়ে দেখবেন ডিম অ্যাভেলেবেল। এইটার যে এই যে ট্রান্সফরমেশন, গ্রোথ, এটার পেছনে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করছে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করেছে। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ এখনও মাংস, ডিম, দুধ নিয়মিত খেতে পারেন না। ছোট এবং বড়রা সবাই মিলে যে আমিষটা পায়, এইটা পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক কম। আমাদের দেশে বেশি মানুষই শর্করা বা কার্বোহাইড্রেট পায়। এর অন্যতম কারণ হচ্ছে যোগান নাই, সেই পরিমাণ মাছ, মুরগি আমাদের দেশে তৈরি হয় না। আরেকটা হচ্ছে যোগান না থাকার জন্য দাম অনেক বেশি। প্রাণীজ আমিষের দাম অনেকের নাগালের বাইরে। অনেক দেশের চেয়ে কিন্তু আমাদের দেশে মাংসের দাম আসলেই বেশি, এটা বাস্তবতা। এটা হতে পারতো যে আমাদের উৎপাদন আরও বাড়ার সক্ষমতা আমাদের ছিল। উৎপাদন যে হারে বাড়ার কথা সেটা বাড়েনি। বাড়ার কারণ হচ্ছে যে, বা না বাড়ার কারণ হচ্ছে যে আমাদের যে পশু সম্পদগুলো আছে আমাদের সেগুলোর উৎপাদনশীলতা খুব বেশি না। তাছাড়া প্রাণী সম্পদের বহুমুখী ব্যবহারে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। এইসব সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাণী সম্পদ খাতে সবচেয়ে বড় বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয় বিশ্ব ব্যাংকের সহায়তায়। লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প বা LDDP প্রকল্পে
প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল প্রাণী সম্পদ খাতের উন্নয়নের লক্ষ্যে, যার বেশিরভাগই ছিল বিশ্বব্যাংকের ঋণ। কিন্তু এই বিপুল ঋণের টাকায় প্রাণী সম্পদের কতটা উন্নতি হলো? হচ্ছে না তা নয়, আপনার কথা সঠিক আছে, কিন্তু আমরা যদি চিন্তা করি, বাংলাদেশে কিন্তু আগে চিজ তৈরি হতো না, এখন কিন্তু চিজের মার্কেট তৈরি হচ্ছে। তাহলে এটাকে পজিটিভ দৃষ্টিতে দেখেন এবং আগামীতে আরও হবে। আপনাদের মতো অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন করে আসে এই ডেইরি সেক্টরে ইনভেস্ট করতেছে, বিফ সেক্টরে ইনভেস্ট করতেছে। তারা কিন্তু চাচ্ছে যে এটা তাতে আরও এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসা যায়। গ্রামের পথ ধরে দুধের বালতি হাতে একজন প্রবীণ খামারির বাজারের পথে হেঁটে চলা। বাজারের স্থানীয় মিষ্টির দোকানে দুধ বিক্রি করেন তিনি। তার মতো আশপাশের অন্যান্য খামারিরাও আসতে থাকেন দোকানটিতে, যেখানে তারা দুধ বিক্রি করে দৈনন্দিন জীবনের নিত্য পণ্য কেনাকাটা শেষে আবার বাড়ির পথে ফিরে যান। অথচ কথা ছিল, এসব প্রান্তিক খামারিদের গাভী যেন আরও দুধ দেয় তার জন্য সহায়তা দেবে এই প্রকল্প। সমবায়ের মাধ্যমে দুধ বিক্রির ব্যবস্থা করা হবে। দুগ্ধজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা হবে। এলডিডিপি প্রকল্পের মাধ্যমে এবং আমার এই প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রবীণবুল প্রকল্পের মাধ্যমে যদি দুধের উৎপাদন এবং মাংস উৎপাদন বৃদ্ধি হয়, এদের জন্য ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করা সম্ভব। কিন্তু এসব বাস্তবে কিছুই হয়নি। এসব হতভাগা খামারির ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, ভেটেরিনারি ডক্টররা আছেন, তারা কিন্তু এগুলো মনিটর করার কথা। একজন খামারিকে পর্যাপ্ত পরিমাণে তাকে টেকনিক্যাল সাপোর্ট যেটা, সেটা প্রোভাইড করার কথা, যাতে করে সে কীভাবে ম্যানেজ করতে হয়, রোগবালাই কীভাবে দমন করতে হয়, সেইটা দেওয়ার কথা। কিন্তু ওই যে বললাম, জনবলের অভাবের কারণে এখানে হয়তো প্রান্তিক পর্যায়ে সবাই সেই উপযোগগুলো পায় না। না, এগুলো আমরা ফোন দিয়ে আনলো, টাকা টুকা দিতে হয়, আমরা হের কাছে যাই না। আমরা এমনি ডাক্তার আছে, সুবিধা দেয় না। আমরা এই যে গ্রামে এমনি ডাক্তার আছে, ওইদার আছে এই আটপাড়ার জন্য একজন আহে, আবার সে একদিকে এক ফার্মেসিতে ওষুধ বেছে, পশুর ওষুধ হে নিয়ে অনেক সময় ডাক্তাররা বসা থাকে, হ্যাঁ আইন না দেখাই করি। বলতে পারব না কি আছে, আমরা কিছু পাইও না পর্যন্ত, আর বলতে পারব না। ঢাকার পাশের জেলা মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার খামারিরা আদৌ কি সুবিধা পেয়ে থাকেন স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে? এলডিডিপি প্রকল্প তাদের কি দিল? যুগ পেরিয়ে যারা গবাদি পশু পালন করছেন, তাদের বাপ দাদাদের কাছ থেকে শিখে আসা নিয়মে তারা কি পেলেন প্রাণী সম্পদ অধিদপ্তর বা হাজার কোটি টাকার প্রকল্প থেকে? সিরাজদি খানের স্থানীয় বাজারে দুধ বিক্রি করতে এসেছেন বেশ কয়েকজন খামারি। ক্রেতা শূন্য দুধের বাজার। প্রেক্ষাপটের ক্যামেরা দেখেই একের পর এক অভিযোগের তীর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিরুদ্ধে। না, দেখিনি। গাড়ি দেখি না, তো নাম বলবো কিভাবে? গাড়ি না এলে গাড়ির নাম বলবো কি করে? গাড়ি না এলে গাড়ির নাম বলবো কেমনে? তখন কিরকম খালি টেকার মারি আইলে টেকার মারি। দেশের প্রান্তিক খামারি যখন হতাশায় বুক চেপে উন্নতির চেষ্টায়, তখন বাজারে নেই দুধের দাম। দুধ অনেক কম, 60 টাকা লাগবে। নেন যদি নেন, দুধ খুব ভালো। হ্যাঁ, কিনতে না কিনলে কি করু? বাজার কম হয় ভাই, কাস্টমার কম। বাংলাদেশে এখন যে দুধ উৎপাদন হচ্ছে, সে দুধ উৎপাদন এটাকে সঠিকভাবে প্রসেসিং প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জায়গায় আমরা এখনও 10%ও ইমপ্রুভ করতে পারিনি। আর দুধকে যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রসেসিং পর্যায়ে নিয়ে যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডেইরি সেক্টরের উন্নয়ন হবে না। আপনি যদি খেয়াল করেন, দেখবেন সাতক্ষীরা, রংপুর এর বিভিন্ন লোকাল এরিয়াতে যদি যান, যেখানে মিল্ক কালেকশন সেন্টার নাই, সেখানে আজকেও দুধ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়, যেটা খামারি কোনোভাবে অ্যাড করতে পারে না, খরচ উঠে আসে না। এলডিডিপি প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিস্তারিত আমরা আরও জানব এই বিরতির পর। এলডিডিপি প্রকল্পের আওতায় জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের খামারির কাছ থেকে উৎপাদিত দুধ বিক্রি করার হাব নির্মাণের পরিকল্পনার কথা ছিল। হাবের টাকা হাওয়া হয়ে গেছে। 1,75,000 দুধ উৎপাদন খামারির মধ্যে থাকা বেশিরভাগ খামারি জানেন না তার দুধ বিক্রি হবে কি হবে না। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, যদি এটা হয় সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে, যদি আমরা স্থানীয় পর্যায়ে
চিলিং সেন্টার স্থাপন করি, অর্থাৎ দুধটাকে সংরক্ষণের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এটা একটা ভালো ইফেক্টিভ কাজ হতে পারে। যে খামারিগুলো আছে, আমাদের খামারি সবাই তো বড় না, একজন খামারির 40 লিটার, একজনের 100 লিটার দুধ হয়, সবগুলোকে অ্যাকুমুলেট করে একটা বড় প্রসেসিং প্লান্টের মাধ্যমে যদি প্রসেসিং করে তাদের শেলফ লাইফ দুধটার এটা বাড়ানো যায়, তাহলেই একমাত্র ভ্যালু চেইন ডেভেলপমেন্টের মাধ্যমে, প্রসেসিংয়ের মাধ্যমে এই যে দুধের বাজার ডেইরি সেক্টর এটাকে স্টেবল করা সম্ভব। প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলায় মোবাইল ক্লিনিক বা ভেটেরিনারি নামে গাড়ি বরাদ্দ করা হয়েছে। যে ভ্রাম্যমাণ ক্লিনিকের প্রধান কাজ হলো খামারিদের দোরগড়ায় পৌঁছে প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদান। হাইল্ডিং অ্যানিমেল, দুধালো গাভী, সে 20 লিটার বা 30 লিটার দুধ দেয়। এটা যদি কোনো কারণে অসুস্থ হয়, খামারি কি তার বাড়ি থেকে গরুটাকে হাসপাতালে নিয়ে আসার মতো সক্ষমতা আছে কিনা? নাই। তাহলে কি হবে? আমার খামার ভিজিট করতে হবে এবং কমিউনিকেশন করতে হবে। আপনি জানেন যে লাইভস্টক ডেইরি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট গত 5 বছর ধরে যেটা চলেছিল, মার্চে শেষ হয়ে গিয়েছে। তার একদম ফিল্ড পর্যায় পর্যন্ত তার প্রত্যেকটা উপজেলায় একজন করে লাইভস্টক এক্সটেনশন অফিসার ছিল এবং তাদের ভেটেরিনারি মোবাইল ক্লিনিক আছে একটা। এবং আমিও মাঠে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি বাস্তবে যেটা হয়েছে, এক্সটেনশন সার্ভিস আগের থেকে অনেক কিন্তু ভালো হয়েছে। কিন্তু খামারিরা জানেই না এরকম সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ডাক্তার নিলে তারা একটু ভালো পরামর্শ দেয়, তারা টাকা বেশি নেয়। কিন্তু এই যে পশু হাসপাতালরা ওরা এই মানে ঠিক মতন ভাই এই হয়তো আসলে হয়তো ওই পরামর্শটা ভালো দেয় না, এই তো বিষয়। এসব ভ্রাম্যমাণ ক্লিনিকগুলো এখন ব্যবহার করা হচ্ছে অধিদপ্তরের কর্মকর্তাদের নিজস্ব কাজের জন্য, কোনোটা বা পড়ে আছে অচল হয়ে। জনগণের ঋণের টাকায় এই অপচয়ের জবাব কি? গাড়িগুলোর প্রসেস হলো যে গভর্নমেন্টের তো উন্নয়ন প্রকল্প থেকে যে গাড়িগুলো প্রচুর করা হয়েছে এবং অ্যাকর্ডিংলি আমরা হলো মন্ত্রণালয়ে প্রপোজাল পাঠিয়েছি। এটাকে গভর্নমেন্ট সিস্টেমে, উন্নয়ন প্রকল্প তো শেষ, গভর্নমেন্ট সিস্টেম আসবে, এর জন্য আমরা হলো গভর্নমেন্ট সিস্টেমে এটা আনার জন্য অলরেডি প্রপোজাল দিয়েছি। কতগুলো গাড়ি ছিল? 474। সিরাজদি খান উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পথে প্রেক্ষাপট। খামারিদের অভিযোগ আর হতাশার কথা জানতে প্রাণী সম্পদ দপ্তরের অফিসারের রুমে। শূন্য টেবিল চেয়ার, জ্বলছে বৈদ্যুতিক বাতি পাখা। ছোট্ট গ্যারেজে তালাবদ্ধ হয়ে পড়ে আছে ভ্রাম্যমাণ মোবাইল ক্লিনিক। এই ভেটেরিনারি গাড়ি কি আদৌ ব্যবহৃত হয় উপজেলার খামারিদের অসুস্থ প্রাণীদের চিকিৎসার কাজে? এরকম আপনারা এই যে গবাদি পশু যারা খামারি বা ছোট বা মাঝারি আপনারা যারা আছে, তাদেরকে কিরকম, তাদের কি সহযোগিতা কিরকম করছেন বা তাদের বাসায় কি যাওয়া হয় কিনা? আমাদের এখানে প্রত্যেকে কলে যায়, ইন্ডিভিজুয়াল ভিজিটে যায়। যখন এখানে ম্যাক্সিমাম যারা সেবা নিতে আসে তারা এখান থেকে 80% ওরা চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে এবং তারপরে চিকিৎসা লিখে দেওয়া হয়, ফলো আপ এখানেও করা হয়। আর যারা মনে করেন যেমন ওনার ক্ষেত্রে যেটা হলো, ওনারটা হচ্ছে আছে, ওনারটার চিকিৎসাটা মানে ভিজিট গিয়ে, মানে ডাক্তার গিয়ে চিকিৎসাটা করে দিয়ে আসবে। আমি লিখে দিব, হয়তো আমার এখান থেকে কোনো স্টাফ গিয়ে ওনারটা করে দিয়ে আসবে। ইঞ্জেকশনটা এটা একটু অন্যরকম ইঞ্জেকশন, মানে শিরা থেকে রক্ত নিয়ে মাংস দিতে হবে, এটা ইন জেনারেল লোকজন পারে না, তো সেই ক্ষেত্রে এরকম। আপনাদের এই যে ভেটেরিনারি গাড়ি, আমাদের গাড়ি আছে, কিন্তু বিষয়টা হলো আমাদের এই মার্চ মাসের 31 তারিখ আমাদের এনবিসি ড্রাইভারের চাকরি শেষ। আচ্ছা, তাহলে এই একটা গাড়ি আছে ভেটেরিনারি গাড়ি। জি জি জি, এই গাড়িটা কি ভেটেরিনারি যে একটা গাড়ি আছে, এই গাড়িটা মূলত হলো তাদের অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়। এটা তো কোনো খামারির কাছে বা এসে আসার কথা না। শ্রীনগর উপজেলার খামারের সন্ধানে প্রেক্ষাপট। কয়েকটি দুগ্ধবতী গাভী নিয়ে এই খামার। গরুর চিকিৎসায় প্রাথমিক ধারণা বাজারে চিকিৎসকের কাছ থেকে নিয়ে চলে রূপম দাসের এ খামার। পাশেই তার স্বজনের আরেকটি খামারও রূপমের ভাই দেখভাল করেন। উপজেলা প্রাণী হাসপাতাল আর চিকিৎসক কাছাকাছি থাকলেও কোনো সহায়তা পাননি তারা। ভ্রাম্যমাণ হাসপাতালও কোনোদিন আসেনি গাভীর চিকিৎসায়। আমরা আর কি করি, আমরা 4-5 জন আমরা ফ্যামিলিতে আছি। আমরা এই বাচ্চা কাচ্চা হইলে আমরাই দেখি। পরে আমরা তো বুঝতে পারি না দুইটা ভিতরে, পরে একটা হয়ে পড়ে রয়েছে, আরেকটা দেখছি পা বেড়ে রয়েছে। কিন্তু ওই পাটা ডাক্তারে ফোন দিলাম যে দাদা আরেকটা বাছুর কিন্তু আছে, টানাটানি করেন না, আমি আসতেছি। আস্তে আস্তে ভিতরেই মারা গেছে। কোনো ফ্যাসিলিটি তো না, আমরা তো নিজেরাই করি, ফ্যাসিলিটির কোনো নাই। গবাদি পশু পালনের প্রাতিষ্ঠানিক জ্ঞান নিয়ে স্বল্প পরিসরে গড়ে তুলেছেন এই খামারি। পরিবারে দুধের চাহিদা পূরণের পর স্থানীয় বাজারে বিক্রিত দুধের টাকায় কেনা হয় পশুখাদ্য আর তার চিকিৎসা।
এখানকার অন্য আরেকটি খামারির একই কথা। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধে তাদের অনেক অভিযোগ। আসলে এটা তো উপজেলা হাসপাতালে যে ওষুধপত্র ওই পরিমাণ তারা বলে আসে না, যে কারণে আর কি ঠিক মতো দেয় না। এই আর কি হয়তো দুদিন হেরা আসতো ঠিক মতো বাই করতো তো আরও ফার্ম আরও বড় ধরনের হইতো, কিন্তু তখন তো আমার আব্বাই গরু বিক্রি করে ফেলাইছে, বা পশু হাসপাতাল থেকে লোক আসে না, এরা ট্রিটমেন্ট ভালো মতো দেয় না, এই আর কি। শ্রীনগর উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে অসুস্থ বাছুরকে অটোরিকশায় করে চিকিৎসা দিতে নিয়ে এসেছেন এই খামারি। মুমূর্ষু প্রাণীকে সুস্থ করতে ভ্রাম্যমাণ ক্লিনিক যায়নি খামারির কাছে। একটু আঘাত পাইছে, আঘাত পাওয়ার পরে মানে শরীরে একটু জ্বর দেখলাম, তারপরে একটু জ্বর দেখলাম, তারপরে কোচে তেলে বড় ডাক্তারের কাছে আগে নিয়ে যায়, এই পরে নিয়ে আসছে। এখন দেখেন আপনারা কি হয়। হ্যাঁ জানাইছি, বলছে নিয়ে আসো, পরে বলছে নিয়ে আসো, না যাইতে পারেনি। শ্রীনগর উপজেলা ভেটেরিনারি গাড়ি অকেজো হয়ে পড়ে আছে হাসপাতাল থেকে কিলোমিটার দূরে একটি ভবনের নিচে। ধুলাবালি পড়ে যাওয়া ভেটেরিনারি গাড়ি অকেজো, অথচ পত্রিকা পড়ায় ব্যস্ত উপজেলার এই প্রাণী চিকিৎসক কর্মকর্তা। তার কাছে নেই উপযুক্ত উত্তর। প্রকল্পের আওতায় থাকা আলট্রাসনোগ্রাফি মেশিন কাগজে আছে, বাস্তবে নেই। ভেটেরিনারি গাড়ি কবে ব্যবহার করছেন? ভেটেরিনারি গাড়ি দুঃখজনক হলেও সত্য যে আমি লাস্ট ব্যবহার করছি মার্চের 31 তারিখ। কারণ হচ্ছে যে ওই দিন থেকে আমাদের ড্রাইভারের মেয়াদ শেষ, চাকরি শেষ। শুধু গ্রামের প্রান্তিক খামারি নন, শহরের বড় খামারিরাও এ প্রকল্পের আওতায় কোনো ধরনের সুবিধা পাননি। নিজস্ব অর্থায়নে গড়ে তোলা এই খামারে তিনি কয়েক ধরনের গরু পালন করেছেন সরকারের কোনো ধরনের সহায়তা ছাড়াই। মানে জিনিসগুলো হচ্ছে কি, ধরেন প্রাণী সম্পদ পুরোটাই আসলে ওনারা অভিজ্ঞ হচ্ছে পড়াশোনার দিক থেকে, ওনারা অভিজ্ঞ, কিন্তু এই যে সামঞ্জস্যতা, ধরেন আমাদের যে ফিল্ড ওয়ার্কের একটা এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্সের দুইটার মাঝখানে সম্পূর্ণভাবে এখন পর্যন্ত আমরা টাই আপ করতে পারিনি। এটা তো আসলে একটা প্রাণী, এই প্রাণীর যেসব ডায়াগনোসিস সেন্টার যেসব দরকার, সেই অনুপাতে কিন্তু আসলে কোনো ডায়াগনোসিস সেন্টার নাই। আমিষের চাহিদা পূরণে স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়মিত দুধ পান করানো এলডিডিপির প্রকল্পের একটি আলোচিত কর্মসূচি। শিশুর পুষ্টিটা কিন্তু দিন দিন বাড়বে, কারণ সে বাড়ছে সে শরীরে, বাড়ছে সে মানসিক বা মস্তিষ্কের মাধ্যমে। তো এই বাড়ার ক্ষেত্রে তার এই পুষ্টিটা অসম্ভব দরকার। বিশেষত যে আপনি মাছ, মাংস, মুরগি, ডিমের কথা বলছেন, যেটা আমিষ যেটা আসে আমাদের খামারিরা যেটা তৈরি করে, আমাদের দেশীয় যে সম্পদ, অবশ্যই অসম্ভব প্রয়োজনীয় একটা অংশ। আপনি যদি কোনোভাবে এটার ঘাটতি হয় তাহলে কিন্তু শিশুর পুষ্টি ঘাটতি হবে। স্কুল মিল্ক কিন্তু ট্রিমেন্ডাস এটা ধরেন এই গল্পটা খুবই চমৎকার কাজ হয়েছে। ধরেন প্রথম ধাপে 300, পরের ধাপে আরো যে 300 অ্যাড করা হয়েছে 600। স্কুল মিল্কে কিন্তু খুবই ট্রিমেন্ডাস কিছু আমাদের রেজাল্ট পেয়েছে। রাজধানীর তেজগাঁও ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথে প্রেক্ষাপট। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। ক্লাসেই চলে তাদের শারীরিক চর্চা। কিছুক্ষণ পর শুরু হয় পাঠ্য বইয়ের পড়া। দুধ খেলে কি হয় বলো তো? আগে আমাদের স্কুলে দুধ দিত না, এখন আর দুধ দেওয়া হচ্ছে না। ওকে যা, ওর জন্য একটা ক্লাস। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক শক্তি বিকাশে এই স্কুলের শিক্ষার্থীরা এলডিডিপি প্রকল্পের আওতায় দুধ পেত, যা এখন বন্ধ। আমাদের 2023 সালে আমার বিদ্যালয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন ছিল এবং প্রতিদিন শিক্ষার্থীরা 250 ml করে যে দুধ পেত এবং দুধটা খুবই ভালো ছিল এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল খুব বেশি। কিন্তু 2 মাস ধরে ওই কর্মসূচিটা স্থগিত করেছে সরকার। এখন নতুনভাবে হবে কিনা আমরা আসলে এখনও জানতে পারিনি, কিন্তু আসলে স্কুল ফিডিংটা খুব দরকার ছিল। এই স্কুলে গত কয়েকদিন ধরে বন্ধ হয়ে গেছে দুধ। আগে দুধ দিত, অনেক মজা ছিল খাইতে, আমরা খেতাম। আগে দুধ দিত, তো এখন দুধ বন্ধ হয়ে গেছে। কোটি টাকা খরচ করে কয়েকদিন দুধ পানের লোক দেখানো কার্যক্রমের পর এই কর্মসূচি বন্ধ হয়ে যায়। যে বাংলাদেশে এলডিডিপির মাধ্যমে একটা কাজ করা হয়েছিল, যতটুকু জানি আমি, স্কুল মিল্ক ফিডিং, বাচ্চাদেরকে স্কুলে দুধ খাওয়ানো।
এটার যেটা হয়েছে যে এত পরিমাণ ডিমান্ড এখন ক্রিয়েট হয়েছে যে সপ্তাহে একদিনও এই দুধ সাপ্লাই দেওয়া যাচ্ছে না। তাহলে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের শত কোটি টাকা গেল কার পকেটে? দেশের 61 জেলার 2,60,000 খামারিকে নিয়ে 6,500 খামারির গ্রুপ গড়ে তোলার কথা ছিল এই 1,000 কোটি টাকার প্রকল্পে। আমাদের একটা প্রকল্প ছিল, নাম ছিল এলডিডিপি। এলডিডিপি প্রকল্প এখন শেষ পর্যায়ে, বাট এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে এই আপনার প্রডিউসার গ্রুপ তৈরি হয়েছে। এই প্রডিউসার গ্রুপের প্রোডাক্ট যেন বিক্রি করতে পারে তার জন্য একটা সেন্ট্রাল হাব সিস্টেম তৈরি করেছে, দুধ মাংস বিক্রি করতে পারবে। তো এইটা যদি করা যায় তখন সারা দেশের ক্ষুদ্র খামারি একটা কানেক্টিভিটি বাড়বে, ফর্মাল মার্কেট টু দ্য ডোর স্টেপের দ্য ফার্মার্স, ফার্মারের ডোর স্টেপে ফর্মাল মার্কেটটা চলে যাবে। কিন্তু এ ধরনের উদ্যোগের কথা জানেন না খামারিরা। এইসব দুর্নীতির ব্যাপারে কার কি ভূমিকা তা খতিয়ে দেখব এই বিরতির পর। প্রকল্পের আওতায় দেশে বিভিন্ন স্থানে আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ। দেখেন, বাংলাদেশে কখনো স্লটার হাউস ছিল না, এখন কিন্তু গ্রামে গঞ্জে স্লটার হাউস হয়েছে। কিন্তু 13 জেলায় কোটি কোটি টাকা খরচ করেও একটা কসাইখানার নির্মাণও শেষ হয়নি। একটা বড় একটা কাজ ছিল, কিন্তু আপনি যেটা বললেন স্লটার হাউসগুলো যেটা হচ্ছে খুবই অটোমেটেড একটা স্লটার হাউস আমরা তৈরির এই প্রকল্পের প্ল্যান ছিল। এখনো পর্যন্ত সবগুলো চালু করতে পারি, এখানে একটা বড় মানে চ্যালেঞ্জও আছে। কারণ যেমন আমি নিজেই বেশ কয়েকটা স্লটার হাউস ভিজিট করেছি, আমি ঝিনাইদহ স্লটার হাউস ভিজিট করেছি, রংপুর স্লটার হাউসে গেছি। স্লটার হাউসগুলো যেটা হয়েছে যে এস্টাবলিশমেন্ট অলমোস্ট শেষের দিকে, এবং আমরা প্রজেক্ট ডিরেক্টরের সাথে সর্বশেষ যখন কথা হয়েছিল মানে জুনের মধ্যে হয়তো সবগুলো শেষ হবে, এস্টাবলিশমেন্ট শেষ করতে হবে। রাস্তায় প্রায়ই পশুর মাংস এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে কাটা হয়। প্রত্যেকটা সিটি কর্পোরেশনে ভেটেরিনারি লোক আছে ইন্সপেকশনের জন্য, আমাদের ঢাকায়ও আছে, এবং তাদের দায়িত্ব হলো কোথায় কি স্লটারিং ফ্যাসিলিটিগুলো আছে। হাউস না, বাংলাদেশের স্লটারিং হাউস শুধুমাত্র বেঙ্গল মিট ব্যবহার করছে এখন, আর কেউ ব্যবহার করছে না। যেগুলো আছে স্লটারিং ইয়ার্ড, সেই ইয়ার্ডে স্লটার হচ্ছে, কোন গরুগুলো হচ্ছে, এগুলো তাদের কাছে সার্টিফাই করে নেওয়া কথা। হ্যাঁ, সিটি কর্পোরেশনের ওই ভেটেরিনারি অফিসার। হ্যাঁ, এখন বাস্তবিকে কতটুক তারা এই লোকবল দিয়ে এতগুলো সামলাতে পারছে কিনা এটা আসলে একটা কোশ্চেন রাখে। এলডিডিপি প্রকল্পের আওতায় আধুনিক কসাইখানার অস্তিত্ব নেই বাস্তবে। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু এই প্রকল্পের খরচ হওয়া টাকা কোনো হদিস নেই। এলডিডিপি তো মনে করেন যে একটা জায়ান্ট প্রজেক্ট ছিল প্রাণী সম্পদের ইতিহাসে। 5,000 কোটি টাকার একটা প্রকল্প এটা আমরা কখনো করি নাই। এত বড় একটা প্রকল্প দিনে প্রতিদিন প্রায় 3 কোটি টাকা খরচ করা লাগতো, এরকম একটা বাধা ছিল। তো আমাদের অভিজ্ঞতাও কম ছিল, বাট ইটস অলওয়েজ লার্নিং। প্রেক্ষাপটের অনুসন্ধানে দেখা যায় 2024-এর 5 আগস্টের পর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয় এ প্রকল্পের অবাধে লুটপাট। ইউনূস সরকারের প্রাণী সম্পদ উপদেষ্টা দায়িত্ব নিয়েই প্রাণী সম্পদ অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দেন। এলডিডিপি প্রকল্পের জন্য বাছাই করা হয় একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে, যার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ছিল। জসিম সাহেবের কি অবস্থা? জসিম সাহেব তো তখন পিডি ছিল, আপনি যখন ডিজি ছিলেন। হ্যাঁ, আমি পিডি ছিল, উনি পিডি ছিল। আবার কি মনে হয় জসিম সাহেব কি সফলভাবে এটা করতে পারছিল? বিষয়টা হলো যে কার সম্পর্কে তো আর আমার তো অফিসার সবাই, আমি ডিজি হিসেবে তো আপনার দায়িত্ব দেখভালেন। আমি চেষ্টা করেছি যে জিনিসগুলো যেন স্পিড আপ, পরবর্তীতে গভর্নমেন্ট ধরেন ওনাকে চেঞ্জ করা, নতুন আরেকজন প্রজেক্ট ডিরেক্টর দিয়েছে। কিন্তু উনি কি আপনি তো আপনার অধীনস্থে উনি ছিলেন, আপনার উপরে আপনি সুপ্রিমিয়ে ছিলেন, তো কি উনি কি সফল ছিলেন? আমার কাছে কি মনে হয়, আমি তো জানি মানে সফল ব্যাপারটা না, বিষয়টা একটা বড় প্রজেক্ট ছিল। সুতরাং আমিও ধরেন নতুন আসছি, কারণ আমি তো ধরেন ডিসেম্বরের 30 তারিখে জয়েন করলাম 2024। তো আমিও যে ওনাকে খুব, উনি তো তার আগে প্রজেক্টের সাথে ছিলেন। অনেক বড় প্রজেক্ট, যেহেতু আমার দায়িত্ব হলো যে এই প্রজেক্টগুলো তো সবই আমার চেষ্টা করেছি যে কতটুকু স্পিড আপ করা। এরপর প্রাণী সম্পদ উন্নয়নের টাকা আত্মসাৎ শুরু হয়। গরু ছাগলের টাকা চলে যায় অন্তর্বর্তী সরকারের আমলে দায়িত্ব পাওয়া কিছু কর্মকর্তার পকেটে। প্রেক্ষাপট তাদের সন্ধানে মাঠে নামে। ইউনূস সরকারের আমলে দায়িত্ব নেওয়া প্রকল্প পরিচালককে দুর্নীতির অভিযোগে বদলি করা হয়েছে।
তার বিরুদ্ধে চলছে বিভাগীয় মামলা। জসিমউদ্দিন বর্তমানে চিফ সায়েন্টিফিক অফিসার হিসেবে এই কেন্দ্রীয় প্রাণী সম্পদ হাসপাতালের এই কক্ষে বসেন। কক্ষটি তালাবদ্ধ। ভেতরে তার নিয়মিত অফিস না করার নমুনাও চোখে পড়ল প্রেক্ষাপটের ক্যামেরায়। সহকর্মীরাও জানেন না জসিমের তথ্য। জসিম সাহেব আছেন এখানকার যে চিফ সায়েন্টিফিক এলডিডিপি প্রকল্পের সীমাহীন দুর্নীতির সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক আবু সুফিয়ানের বিরুদ্ধেও। সুফিয়ানের কাছে জানতে চাওয়া হয় প্রকল্পের দুর্নীতির বিষয়ে। সব যদি আমি বলতে পারবো না, কারণ আমি তো ছিলাম হলো সব মিলিয়ে 15 মাস মতো, প্রায় 7 বছর। হাজার কোটি টাকার এ প্রকল্পের দুর্নীতি ধামাচাপা দিতে এখন মরিয়া বর্তমান প্রকল্প পরিচালক মোস্তফা কামাল। ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রাণী সম্পদ অধিদপ্তরকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু হাজার কোটি টাকার দুর্নীতি সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখনও দুর্নীতির সাক্ষী হয়ে বহাল তবিয়তে আছেন প্রকল্প পরিচালক। প্রাণী সম্পদের উন্নয়নের জন্য বরাদ্দ হাজার হাজার কোটি টাকা লুণ্ঠনকারীরা কি তাহলে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে? কাজ করতে গেলে তো কিছু মানে 100% অ্যাকুরেসি রাখা যায় না। একটু মানে ছিদ্র পেলেই বা লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল পেলেই মনে করে যে আমি এটা সুযোগ পেয়েছি, এই ধরনের কিছু অভিযোগ দেওয়া হয়তো প্রকল্প কাজে বাধাগ্রস্ত কিছু ক্ষেত্রে হয়েছে। আবার সব দুর্নীতির অভিযোগ দিয়ে মিথ্যা তাও না, দু একটা হয়তো এরকম থাকতে পারে। সব লোক সমান না, যারা বাস্তবায়নী ছিল তাদেরকে সবাইকে তো এক পাল্লায় মাপা যাবে না। এগুলো তো এখন আমি আমাদের চেয়ার থেকে ডাইরেক্টর অ্যাডমিন বা আমি এখন বলতে পারবো না, এই কারণেই কারণ প্রকল্প শেষ হয় নাই। প্রকল্প ক্লোজিং হবে, দেন আমি পিসিআর জমা দিতে বলবো, দেন পিসিআর জমা দিবে, এরপরে আমরা বুঝতে পারবো ঘটনা কোন দিকে। আমাদের প্রান্তিক খামারিরা কি এভাবেই প্রতিনিয়ত যুদ্ধ করে দেশের মানুষের প্রাণীজ আমিষের চাহিদা মেটাবে? এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। এরা দেশের শত্রু, দেশের জনগণের শত্রু। আজ এ পর্যন্তই। আসুন সবাই মিলে সোচ্চার হই এই সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।